নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল যে একটা আস্ত ইতিহাস তৈরি করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ আমরা শুধু ডেটা আর ফ্যাক্টসের উপর ভর করে একদম নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব এই বিরাট রাজনৈতিক পট পরিবর্তন, এর ফলে আসা বড়সড় পলিসি শিফট আর আগামী দিনের নেতৃত্বের লড়াইটাকে। চলুন সোজা মূল আলোচনায় ঢোকা যাক। আজকের আলোচনার তিনটে মূল ভাগ: ১. এই ঐতিহাসিক রাজনৈতিক বদল; ২. আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলোর জট খোলা; আর ৩. বহুচর্চিত মুখ্যমন্ত্রীর পদের দৌড়। ব্যাস, এই তিনটে পয়েন্টেই ফোকাস করব আমরা। প্রথম পর্ব, ঐতিহাসিক রাজনৈতিক বদল। ১৫ বছরের টানা তৃণমূল শাসনের অবসান রাজ্যের রাজনীতির ইতিহাসে এক অভাবনীয় পালাবদল। এই চার্টটা দেখলেই ম্যান্ডেটের বিশালতাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, তৃণমূল কংগ্রেস যেখানে মাত্র ৮০টা আসনে গুটিয়ে গেছে, সেখানে বিজেপি ২৬০টি আসন পেয়ে একদম বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভায় পা রাখছে। রাজ্যের ইতিহাসে বিজেপির এই সাফল্য এই প্রথমবার। আর ডেটা বলছে এর পেছনে একটা বড় কারণ হল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আর মহিলাদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের কারণে মহিলা ভোটারদের একটা খুব বড় অংশের সমর্থন এবার পুরোপুরি ঘুরে গেছে। সত্যি এক বিরাট পরিবর্তন। তবে এই জয়ের পিছনে গত ৭ বছরের বিজেপির ধারাবাহিক স্ট্র্যাটেজি যেমন রয়েছে, তেমনই একটা বিশেষ সংখ্যার দিকে নজর দেওয়াটা খুব জরুরি। সংখ্যাটা হল ২৭ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। সমালোচকদের মতে নির্বাচনের ঠিক আগে একটা স্পেশাল ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। আর অনেকেই মনে করছেন এই ঘটনাটা চূড়ান্ত ফলাফলে একটা গভীর প্রভাব ফেলেছে। আর এই নির্বাচনের সবচেয়ে চমকে দেওয়া অঘটনের গল্পটা তৈরি হয়েছে ভবানীপুর কেন্দ্রে। ভাবা যায় খোদ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রেই পরাজিত, আর হারলেন কার কাছে? তারই একসময় সহযোগী এবং এই নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে, তাও আবার ১৫,০০০-এরও বেশি ভোটে। পলিটিক্সে এমন হাই প্রোফাইল অঘটন সত্যিই খুব রেয়ার। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, কেন্দ্রীয় প্রকল্পের জট খোলা। এই যে একটা রাজনৈতিক শিফট হলো, এর ফলে রাজ্যে এবার ডাবল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে। আর তার মানেই হল দীর্ঘদিন ধরে কেন্দ্র আর রাজ্যের দড়ি টানাটানিতে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আটকে ছিল, সেগুলোর দরজা এবার হুড়মুড় করে খুলে যাবে। এই তালিকাটার দিকে একটু চোখ রাখুন। একদম পরিষ্কার করে দেখানো হয়েছে কোন ৭টি প্রধান কেন্দ্রীয় প্রকল্প এখন রাজ্য জুড়ে একেবারে গ্রাউন্ড লেভেলে বাস্তবায়িত হওয়ার জন্য অগ্রাধিকার পাচ্ছে। স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা থেকে শুরু করে কৃষি কিংবা শ্রম, প্রায় প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরই এখানে কভার করা হয়েছে। চলুন দেখে নিই এগুলো সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব ফেলবে। স্বাস্থ্যসাথীর বদলে এবার আসছে আয়ুষ্মান ভারত, মানে সারা দেশে যে কোনো জায়গায় ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে প্রশাসনিক লাল ফিতের ফাঁস ছাড়াই গ্রামে ও শহরে দ্রুত পাকা বাড়ি তৈরি হবে। আর শিক্ষার ক্ষেত্রে পিএম শ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে তৈরি হবে একেবারে অত্যাধুনিক মডেল স্কুল, যার পারমিশন এতদিন পাওয়া যাচ্ছিল না। ইকোনমিক সেফটি নেটগুলো কিন্তু কোনো অংশে কম নয়। কৃষকদের ফসলের ক্ষতির ঝুঁকি সামলাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। মৎস্যজীবীদের জন্য থাকছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। আর তাঁতি বা কামারদের মতো কারিগররা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে বিনা গ্যারান্টিতে লোন পাবেন। ও আরেকটা ব্যাপার, উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য স্পেশাল আর্থিক সহায়তা প্রকল্প আসছে, যা এতদিন কেন্দ্রীয় কাঠামোর বাইরেই ছিল। উত্তরবঙ্গের জন্য এটা কিন্তু একটা দারুণ খবর। এবার চলে আসছি আমাদের একেবারে শেষ পর্বে, মুখ্যমন্ত্রীর দৌড়। এবারের নির্বাচনটা একটা দিক থেকে বেশ ইউনিক ছিল, কারণ বিজয়ী দল কিন্তু আগে থেকে কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করেনি। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? চলুন কারোর পক্ষ না নিয়ে একেবারে সলিড ডেটা, ভোটের ব্যবধান আর সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে শীর্ষ ৫ জন প্রার্থীর প্রোফাইল একটু বিশ্লেষণ করে দেখা যাক। দৌড়ে একদম সামনের সারিতে আছেন দুজন হেভিওয়েট। প্রথমেই শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ওই ঐতিহাসিক জয়ের পর তার বিশাল জনভিত্তি বা মাস মোবিলাইজেশনের ক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি যে এই দৌড়ে একদম প্রথম সারিতে থাকবেন সেটাই স্বাভাবিক। আর দ্বিতীয়জন হলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি দমদম উত্তর থেকে জিতেছেন। তার স্পেশালিটি হল অসাধারণ বুথ ম্যানেজমেন্ট আর ইন্টারনাল অর্গানাইজেশনকে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করা।
এই লিস্টে আরও ৩ জন আছেন যারা ভীষণ স্ট্রং ক্যান্ডিডেট। প্রবীণ নেতা দিলীপ ঘোষ, যিনি খড়গপুর সদর থেকে ৯,০০০-এর বেশি ভোটে জিতেছেন। গ্রাসরুট লেভেলে তার কানেকশন জাস্ট অসাধারণ। অন্যদিকে ২ জন ভীষণ সফল মহিলা নেত্রীও আছেন। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ থেকে ৩৫,০০০-এর বেশি ভোটে জিতেছেন। তার ক্লিন ইমেজ আর আরবান পপুলারিটি মারাত্মক। আর আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের ৪০,০০০ ভোটের ব্যবধানে জয় প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে তার স্ট্রং অ্যাডভোকেসি এই নির্বাচনে একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। তাহলে শেষমেশ দাঁড়ালোটা কি? ক্ষমতার এই ঐতিহাসিক হাতবদল পূর্ব ভারতের রাজনৈতিক আর অর্থনৈতিক ভবিষ্যৎকে ঠিক কিভাবে নতুন রূপ দিতে চলেছে? এই ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব কি শুধুই এই রাজ্যের মানচিত্রে সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে একটা বড়সড় রিপল এফেক্ট তৈরি করবে? উত্তরগুলো হয়তো সময়ই দেবে, তবে এটুকু নিশ্চিত, আগামী দিনগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। পরিস্থিতি যেমন এগোবে আমরাও ফিরে আসব আরও আপডেট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।